আমাদের আজকের লেকচার হচ্ছে সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে। তো সংখ্যা পদ্ধতির যোগের মধ্যে ডেসিমাল যে যোগটা, এটা হচ্ছে আমাদের ডেইলি লাইফের যে যোগ, সেটাই হচ্ছে ডেসিমাল যোগ। এছাড়াও আরও কিছু যোগ পসিবল সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের মধ্যে রয়েছে বাইনারি যোগ, অক্টাল যোগ এবং হেক্সাডেসিমাল যোগ। তো এই যোগগুলো কিভাবে করতে হবে, সো এই ক্লাসে আমরা এটাই শিখবো এবং এই যোগগুলো তোমাদের একদম চ্যাপ্টারের শেষ পর্যন্ত কিন্তু প্রয়োজন হবে। সো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। এই যোগগুলো কিন্তু অনেকে অনেকভাবে পড়ান এবং সবাই চেষ্টা করেন তার বেস্টটা দিয়ে পড়াতে, এবং আমিও চেষ্টা করছি তোমাদেরকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যোগগুলোকে বোঝানোর জন্য। অনেক কমপ্লেক্স মেথড আছে, এর মধ্যে সব থেকে ইজি মেথড আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং এই যোগগুলো তুমি বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সকল জায়গায় তুমি এখানে কিন্তু পাবা। সো খুব কেয়ারফুলি মনোযোগ দিয়ে ক্লাসটা করো। সো প্রথমে আমরা একটু যোগের যত রূপ, যোগের কি কি রূপ আছে এগুলো আমরা একটু দেখব। খেয়াল করো যে 6 + 4 = 10, এটা আমরা জানি আমাদের রেগুলার লাইফে এটা পসিবল। 6 + 4 = 12, এটা কি পসিবল? হ্যাঁ, এটাও পসিবল। তারপর 6 + 4 আমি এখানে লিখেছি এ। তারপর দেখো এগুলো সবগুলোই কিন্তু কারেক্ট, কোনোটাই কিন্তু ভুল না। আবার দেখো 11 + 1 এটা কিন্তু 12, আবার 11 + 1 এটা যোগ করলে কিন্তু হয়ে যায় 100। তাহলে এগুলো কি ঠিক আছে কি না? এর মধ্যে সবগুলোই ঠিক আছে, সবগুলোই কিন্তু কারেক্ট ফরমেশন। সো এটাই আমরা দেখবো এটা কিভাবে সবগুলো কারেক্ট ফরমেশন। এটাকে বলা হয় ডেসিমাল যোগ, মানে আমাদের ডেইলি লাইফের যে যোগ আমরা করি এটা হচ্ছে সেই যোগ। এটা হচ্ছে অক্টাল পদ্ধতির যোগ, 6 + 4 = 12। আবার 6 + 4 = a, এটা হচ্ছে হেক্সাডেসিমাল যোগ। একই রকম ভাবে 11 + 1 = 12, এটা হচ্ছে ডেসিমাল পদ্ধতির যোগ। আবার 11 + 1 এটা হয়ে যায় 100, এটা হচ্ছে বাইনারি পদ্ধতির যোগ। সো এই যোগগুলো কিভাবে করতে হবে সেটা আমরা শুরু করছি। সংখ্যা পদ্ধতির যোগ আমরা একটু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব আগে, তাহলে আমাদের বুঝতে আরো অনেক বেশি ইজিয়ার হবে। সো সংখ্যা পদ্ধতির যোগের মধ্যে প্রথমে 4 প্রকার আমরা সংখ্যা পদ্ধতি আমরা জানি, যে বাইনারি, অক্টাল, ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল, রাইট? সো এর মধ্যে বাইনারি পদ্ধতিতে আমরা জানি উপাদান রয়েছে কয়টা? 2টা উপাদান, 0 and 1। বাইনারিতে অনলি 2টা উপাদান। আমি একটু পেন নিয়ে নেই। 2টা উপাদান, সো এর ভিত্তি হচ্ছে 2, চেনার উপায় আমরা জানি। একই রকম ভাবে অক্টালে আছে 0 থেকে 7 পর্যন্ত সর্বমোট 8টি উপাদান। একটু খেয়াল করবা যে 7-এর পরে কিন্তু অক্টালে কিছু নেই, 8, 9 এগুলো কিন্তু অক্টালে নেই। সো ডেসিমালে একই রকম ভাবে রয়েছে 0 থেকে 9 পর্যন্ত। 9-এর পরে কিন্তু হেক্সাডেসিমাল পদ্ধতিতে, ডেসিমাল পদ্ধতিতে আর কিছু নেই। সো এটা ভিত্তি 10, চেনার উপায় আমরা জানি। হেক্সাডেসিমাল পদ্ধতিতে টোটাল উপাদান হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ, মানে সর্বমোট আমার কাছে 16টা উপাদান রয়েছে। তো চেনার উপায় হচ্ছে নিচে 16 থাকে। সো এখানে এ 10, বি 11, এগুলো অ্যাকচুয়ালি এ 10 না, এ মিনস এ মানে 10 ঘর, মানে যেখানে থাকবো তার থেকে 10 ঘর সামনে যাওয়াকে বোঝায়। ওকে, সো আমরা প্রথম যোগে আসি। ডেসিমাল যোগে আমরা কি কাজ করি, একটু ডেসিমাল যোগটা একটু শিখি। এগুলো আমরা জানি তবু একটু শিখি। 7 + 1, আমরা একটু ডেসিমালের নাম্বার সিস্টেমটা এখানে দেখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন 9-এর পরে ডেসিমালে কি আর কিছু আছে? ডেসিমালে কিন্তু আর কিছু নাই। সো 7 + 1 কি হয় এখানে দেখো তো? 8। 8 + 1 এখানে কি হয়? 9। 9 + 1 এখানে যদি আমি বলি এই যে এটা হচ্ছে 10, তুমি কি এটা মানবা? অবশ্যই তোমার তো এটা পছন্দ হবে না যে স্যার এটা তো এরকম তো কিছু আমি শিখি নাই। ওকে, সো 9 + 1 এইটা ঠিক না। তাহলে 9 + 1 কি? 9 + 1 হচ্ছে 10। সো কথা হচ্ছে 9 + 1 যে 10, এটা তুমি কেমনে বুঝলা? কিভাবে এটা পসিবল? এটা হচ্ছে প্রশ্ন। ওকে, আমার প্রশ্নটা কি সবাই ক্লিয়ার? যে 9 + 1 আমি যদি এই চিহ্নটা বলি তুমি এটা মানবা না, কারণ কি এই নামে তো তুমি কিছু চিনো না। সো এই জন্য আমরা এখানে কি 9 + 1 10, আমরা এটা বলি হ্যাঁ এটা ঠিক আছে। কিন্তু 9 + 1 10 কেন যদি তোমাকে প্রশ্ন করি, তো দেখো এটা কেন হয় 9 + 1 10। খেয়াল করো আমি এখানে 3বার এই 0 থেকে 9 এই কলামগুলোকে লিখেছি, 3বার 0 থেকে 9, 0 থেকে 9, 0 থেকে 9। এখন খেয়াল করো এইখানে যখন একটা সংখ্যা পদ্ধতি তার নিজের সংখ্যা শেষ হয়ে যায়, যেমন আমরা ডেসিমাল পদ্ধতি আমাদের ডেইলি লাইফে ব্যবহার করি, এখানে 9 পর্যন্ত, এরপরে কিন্তু আর তার কাছে নতুন কিছু নেই, মানে তার কাছে শেষ, তার লিমিট শেষ। তখন সে কি করে? আমি যদি তাকে বলি তারপরে কি, তখন সেই চেষ্টা করে যে সংখ্যাগুলোকে নতুন করে তৈরি করতে। যেমন দেখো এখানে আমি 1টাকে ইয়েলো করে রাখছি, হ্যাঁ, সে কি করবে এরপরে এই যে সিরিজটা, পাশের যে সিরিজটা দেখছো, এটাকে সে সবাইকে 1 দিয়ে সে সাজাবে। সো 10, 11, 12, 13, 14, 15, 16 এভাবে সে 1 দিয়ে সে সবাইকে সাজে 19 তৈরি করছে। নাও আমি যদি তোমাদেরকে এখন জিজ্ঞেস করি যে 19-এর পর তাহলে কি হবে, সেও তো দেখলো যে 19-এর পরে তার কাছে আর কিছু নাই। তখন দেখো আমি আবার এই যে গ্রিন করে রাখছি 2টাকে, তখন সে আবার কি করবে?
2 দিয়ে সে আবার এই সবাইকে সে সাজাবে, তখন কি হবে দেখো 20, 21, 22, 23, 24 এভাবে করে সে 29 পাবে। এটাই তো। আবার 29 এর পরে সে কি 3 দিয়ে সে সবাইকে সাজাবে, 30 হবে, এভাবে সে 39 পর্যন্ত যাবে। মানে একটা সংখ্যা পদ্ধতি যেমন ডেসিমাল পদ্ধতির লিমিট যখন শেষ তখন তার কাজ হচ্ছে সে প্রত্যেকটা সংখ্যাকে পুনরায় সে বারবার এসে সাজাবে, স্যার যেখান থেকে তার শেষ সেখান থেকে সে নতুন করে সে সবগুলোকে সাজাবে, দ্যাটস ইট। এটা কি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে 10, 11, 12 এগুলো আসে? মাইক্রোফোনটা আনমিউট করো, যে কোনো একজন করো। ওকে, এটা বুঝলে আমাদের মোটামুটি এই যোগের কনসেপ্ট 90% ক্লিয়ার, আর তেমন কিছু এখানে নাই। সো এটার থেকে পসিবল কোশ্চেন যেগুলো আসে সেগুলো আমরা একটু দেখবো কি কি কোশ্চেন আসতে পারে। প্র্যাকটিস বোর্ড কোশ্চেনে তোমাকে এখানে বলতে পারে 9 + 1 = 10 কেন ব্যাখ্যা করো। এবার ব্যাখ্যাটা তুমি নিজেই চিন্তা করো, কি বলবা? যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত সর্বমোট 10টি সংখ্যা বিদ্যমান, 9 এর পরে কি নতুন কোনো অঙ্ক নেই, নাই বিধায় আমি কি করব, পুনরায় সংখ্যাগুলোকে সাজিয়ে 10, 11, 12 তৈরি করবো, একদম নিজের ভাষায় তোমার যেইভাবে পড়তে কমফোর্টেবল হয় তুমি ঠিক সেইভাবেই এটা বলবা। ওকে, সো এটা ব্যাখ্যাটা দেখো আমাকে কি বলছে। ডেসিমাল পদ্ধতিতে 0 থেকে 9 সর্বমোট 10টি ডিজিট বা অঙ্ক বিদ্যমান, 9 এর পরে নতুন কোনো অঙ্ক নেই, স্বাভাবিক 9 এর পরে নতুন কোনো অঙ্ক নেই, তাই পুনরায় অঙ্কগুলিকে সাজিয়ে 10 তৈরি করা হয় বা 10 পাওয়া যায়। সুতরাং ডেসিমাল পদ্ধতিতে 9 + 1 = 10 হয়। একদম নিজের ভাষায় এটা লিখে দিবা, দ্যাটস ইট, ডান। ডেসিমাল যে যোগটা বা দশমিক যোগ সেটা আমরা শিখে ফেললাম, এটা আমরা জানি, বাট আমরা একটু অ্যাকচুয়াল প্যাটার্ন অনুযায়ী আমরা শিখলাম কিভাবে অ্যাকচুয়ালি যোগটা হয়। তারপর আসলে আমরা একটু অক্টাল যোগ শিখি। খেয়াল করো ডেসিমাল পদ্ধতিতে ছিল 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, বাট অক্টালের ক্ষেত্রে তো 7-এর পরে আর কিছু নয়, অক্টালের লিমিট হচ্ছে 7। তাহলে কি হবে দেখো, আমি এগুলো মুছে দিচ্ছি। তাহলে অক্টালের লিমিট যদি 7 হয় তাহলে 7-এর পরে সে কি তৈরি করবে, 10। আই রিপিট, একটু ভালো করে খেয়াল করো, ডেসিমালে ছিল 9 পর্যন্ত, তাই সে 9 এর পরে 10 পেয়েছে। অক্টালে তো 7-এর পরে কিছু নেই, তাহলে সে এইটাকে ব্লক করে দিলাম আমি। তাহলে অক্টালে কি হবে, 0 থেকে 7, সেও কি করবে, 7-এর পরে যেহেতু তার কাছে 8 নেই, সেও কি পুনরায় সাজাবে, সেও কি তৈরি করবে, 10। সো তুমি এই যোগটা দেখো, 5 + 1 যোগ করলে এখানে পাওয়া যায় 6, মানে 5-এর পরে নতুন একটা অঙ্ক আছে, সে লিখছে 6। তারপর 6 + 1 নতুন একটা অঙ্ক আছে, সে লিখছে হচ্ছে 7। আবার যদি বলি যে 7 + 1, তার কাছে কিন্তু আর নতুন অঙ্ক নেই, এটা কিন্তু ভুল, ক্রস, বিকজ 8 তো অক্টালে অ্যাভেলেবেলই না। তাহলে সে কি করবে, সে 7-এর পরে 1 যোগ করলে নতুন সংখ্যা সেও সাজাবে, সে তৈরি করবে কি এবার 10। ওকে, আচ্ছা এটা কি বুঝতে পেরেছো কিনা? যদি কেউ না বুঝতে পারো মাইক্রোফোনটা আনমিউট করে বলো। বলো মাহাদি, কোনো প্রবলেম? শুধু সাবারটা পাইছি, আর কারোটা নাই। মেধা A+ পাইছে, এটা মেধা A+, আরেকটা কে বাকি? আনিশা। মার্কটা মেধার মার্কটা আমার খেয়াল নাই, আর আনিশা A+, ওদেরটা দিয়েই বানাও, ঠিক আছে? যারা যারা প্লাস 95 এরকম অ্যারাউন্ড পাইছে নাম্বার এইচএসসি 23 ব্যাচ। যারটা পাইছি তারপরে দিই। হ্যাঁ, যারা পাইছে ওদের সবাই ডিইউতে চান্স পাইছে, হ্যাঁ ওইটা দিয়ে দাও। আচ্ছা সরি, আমি হচ্ছে একটা ইনস্ট্রাকশন দিলাম আবার। আচ্ছা, সো খেয়াল করো এখানে যে যখন আমার কাছে তার মেইন যে সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক আছে সেগুলো যখন শেষ, সে তখনই চলে যায় কি নতুন করে সাজাতে, যে 1 দিয়ে সে সবাইকে সাজায় 17, আবার 2 দিয়ে সে সবাইকে সাজায়, এটা তৈরি করেছে 27 পর্যন্ত। আবার যদি বলি 27-এর পরে তাহলে কি হবে, সে শুরু করবে কি 30 থেকে, মানে 30 থেকে, 30 থেকে তার কাছে চলবে কত 37 পর্যন্ত। এভাবে 37-এর পরে সে কি পাবে, আবার পাবে কি 40, কারণ তার কাছে 38, 8 তো নাই, তো সে তৈরি করবে 40 থেকে। সো 40 থেকে চলবে 47, এইরকম ভাবে প্রতিবারই সে যখন 7 চলে আসবে তখন সে নতুন করে সংখ্যাগুলোকে আবার সাজাবে। ফাইন, এখন এটা হচ্ছে আমাদের কারেক্ট ফরমেশন, সেটা আমরা দেখলাম। নাও বোর্ড কোশ্চেনে আসি। এইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে বলবে 7 + 1 = কত। এটা একটা অক্টাল পদ্ধতির যোগ, আমাকে দিয়ে দেওয়া আছে, বেজ আছে 8, দ্যাট মিনস আমি বুঝলাম এটা অক্টাল যোগ, এটা অ্যান্সার হবে 10। ওকে, এটা অ্যান্সার 8 লিখলে ভুল হবে, কারণ এটা অক্টাল যোগ তোমাকে বলে দিয়েছে। আচ্ছা, এটার মতো সিমিলার আরেকটা প্রশ্ন হতে পারে, আমি তোমাকে পসিবল সিমিলার কোশ্চেনগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, মানে একটা প্রশ্ন কতগুলো রূপে করতে পারে। বলতে পারে তোমাকে অক্টাল পদ্ধতিতে 7-এর পরবর্তী সংখ্যা কত, তাহলে অক্টাল পদ্ধতিতে 7-এর পরবর্তী কত হবে, দেখো 10 হবে, এটা আমরা জানলাম, এই যেটা অ্যান্সার এটা। আবার 2, 4, 6 ধারাটির পরবর্তী মান কত, এটা এমসিকিউতে আসে। দেখো 2, 4, 6 মানে 2 এর পরে 4, মানে এক ঘর গ্যাপ, 2 এর পরে 3 গ্যাপ দিয়ে 4 বলছে, 2 এরপরে 3 গ্যাপ দিয়ে 4, 4 এর পরে 5 গ্যাপ দিয়ে আবার 6 বলছে, তো 6 এর পরে 7 গ্যাপ দিয়ে কি পাবে, 10। ওকে,
সো এটা হচ্ছে অক্টালের হচ্ছে এটা তোমাকে বলে দিছি যে অক্টাল ধারাটির পরবর্তী মান কত। তোমাকে যদি অক্টাল ধারাটা না বলতো তাহলে তুমি কি বলতা, তখন তুমি কনসিডার করবা যে এটা ডেসিমাল পদ্ধতিতে, হ্যাঁ, যদি অক্টাল না উল্লেখ করে, বাট এখানে উল্লেখ করে দিছে অক্টাল, তো সেক্ষেত্রে এটা কি হবে 10। ওকে, নাও আমি ব্যাখ্যাটা দেখবো যে 7+1 = 10 ব্যাখ্যা করে, এটা 2 মার্কসের জন্য ব্যাখ্যা আসে, যে কোনো সৃজনশীলে আসতে পারে। ব্যাখ্যাটা খেয়াল করে, একটা বোর্ড কোশ্চেনও, বহু বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছে। সো ব্যাখ্যাটা কেমন হবে দেখো, আমরা যেই ব্যাখ্যাটা বলেছিলাম ডেসিমালের ক্ষেত্রে ঠিক অ্যাজ ইট ইজ একই ব্যাখ্যা বলবো এখানে, শুধুমাত্র অঙ্ক একটু কমায় দিব। যে আমি এখানে বলবো অক্টাল পদ্ধতিতে 0 থেকে 7 সর্বমোট 8টি ডিজিট বা অঙ্ক বিদ্যমান, রাইট? আমরা জানি অক্টালে 0 থেকে 7 সর্বমোট 8টা অঙ্ক বিদ্যমান। আচ্ছা, আমি একটু লেজার নিয়ে নিই, এখানে 8টা অঙ্ক বিদ্যমান। সো 7-এর পরে কি বলছে, 7-এর পরে নতুন কোনো অঙ্ক নেই। সো 7-এর পরে আসলেই তো নতুন, আমার কাছে অঙ্ক, নতুন কোনো অঙ্ক নেই তার কাছে। তখন সে কি করবে, তাই পুনরায় অঙ্কগুলোকে সাজিয়ে 10 পাওয়া যায়। এই যে পুনরায় সে সাজিয়ে 10 তৈরি করে এখানে, রাইট? সুতরাং অক্টাল পদ্ধতিতে 7 যোগ 1 = 10 হয়। বুঝতে পারছো এটা ব্যাখ্যাটা? ওকে ফাইন, তো বাউ রাইট। আচ্ছা, এখানে আর কেউ কিছু প্রশ্ন করেন, মানে সবাই বুঝতে পেরেছে। নাও আমি পরের স্লাইডে যাই। সো আমি একটা অক্টাল যোগের একটা প্র্যাকটিস করি আমরা এখন তাহলে। সো নর্মালি ডেসিমাল যোগে কি ঘটনা ঘটে, নর্মাল ডেসিমালের যোগের সাথে আমরা মিলিয়ে রাখি, হ্যাঁ। 9 আর 3কে ডেসিমালে যোগ করলে কি হয়, 9 এর পরে 3 ঘর যায়, 3 ঘর মানে কি 10, 11, 12, 12 পাওয়া যায় 9 এর পরে, রাইট? 3 ঘর গেলে তাহলে আমি কি বসাই, 12-র 2 বসাই। 12-র 2 বসে হাতে কত থেকে 1, হাতের একটা কি করি আমরা, এই উপরে লিখি। উপরে আমি মানে বোঝানোর স্বার্থে লিখছি, তোমরা তো সাধারণত লেখো না, ডিরেক্ট যোগ করে দাও। সো উপরে আমি লিখে রাখলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো 2 + 1 3, 3 + 5 কত হবে 8। সো এখানে এই যে 8টা আসছে। আবার 6 যোগ 7কে যদি যোগ করো কত পাবা, 13 পাবা। দেখো 6-এর পরে 7 ঘর বা 7-এর পরে 6 ঘর একভাবে ধরলেই হয়। 6-এর পরে 7 ঘর, 1 2 3 4 5 6 7, 6 7 13 হয়, রাইট? এই যে 13। সো 13 যদি হয়, 13-র 3 হাতে আছে 1, এই হাতের একটা রাখলাম উপরে, এখানে আর যোগ করার কিছু নাই। সো আমি এখানে কি করবো, এই একটাই নামাই দিব, যেটা আমি যোগ করতে পারলাম না, কিছু নাই যেহেতু। সেটা হচ্ছে আমাদের একদম নর্মাল যোগের পদ্ধতি, নর্মালি আমরা এইভাবে যোগ করি। ঠিক সিমিলারলি আমরা অক্টালেও যোগটা একই রকম ভাবে করব, বাট এখানে লিমিট করে দিব আমরা কিছু। এটা হচ্ছে আমার অক্টাল যোগ বলছে 427, এটা হচ্ছে অক্টালে আছে, যোগ করতে বলছে 631, এটাও একটা অক্টাল ভ্যালু। সো এটাকে যোগ করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের 427, এটা হচ্ছে অক্টাল পদ্ধতি, এবং 631 এটাও অক্টাল। আমাকে এই দুটাকে যোগ করতে হবে। নাও আমার এই যে চার্টটা, এই চার্টটা কার জন্য ছিল, এটা ডেসিমেলের চার্ট ছিল, রাইট? বিকজ এখানে 8 9 আছে। তো আমি এখানেও এই ডেসিমেলের চার্টটা যদি ব্লক করে দেই, তাহলে আমার এখন যোগটা কিরকম হবে দেখো। সো 7+1 এখানে কত হবে, আমরা জানি অক্টাল পদ্ধতিতে 7-এর পরে 8 তো নাই। সো 1 যোগ করলে এখানে পাওয়া যাবে কত, 10 পাওয়া যাবে, রাইট? 7+1 অক্টাল পদ্ধতিতে যোগ করলে পাওয়া যাচ্ছে 10। সো 10-এর আমরা কত নামাবো, 0 নামাবো। ইউজুয়ালি আমরা যেটা করি, ডান দিকেরটা নামাই। 10-এর 0 নামালাম, আমার হাতে কত থাকবে 1, এই হাতের একটা আমি উপরে লিখে নিলাম আমার সুবিধার্থে। তাহলে 2 যোগ 1 মানে 2-এর পরে 1 ঘর গেলে কত হবে 3, 3-এর পরে আরো 3 যোগ করতে হবে। সো 3-এর পরে 3 ঘর যাও, 4 5 6। সো আমার এখানে রেজাল্ট হবে কত, 6। ডান। তারপর আছে কি 4+6 মানে 6+4 মানে 6-এর পরে তোমার আরো 4 ঘর যেতে হবে। তাহলে 6 এখানে আছে, 6-এর পরে আমি 4 ঘর যাই, 6-এর পরে 7 10 11 12, এই যে 4 ঘর গেলাম, দেখো 7 6-এর পরে 4 ঘর, 1 2 3 4, 4 ঘর গেলে আমি কত পাচ্ছি 12। মানে তুমি হাতেও যদি কাউন্ট করো, তুমি জাস্ট কি করবা, 8 9টা অ্যাভয়েড করবা। 6-এর পরে 4 ঘর যাবা, হাতে আঙ্গুলে 4 ঘর কাউন্ট করবা। 6-এর পরে 7 10 11 12, দ্যাটস ইট। হাতে কাউন্ট করলেও করতে পারো, অথবা তুমি যদি পরীক্ষা হলে চাও, ওই চার্টটাকে রাফলি কোথাও লিখে নিতে পারো, লিখে দেন হচ্ছে তুমি এই যোগটাকেও করতে পারো। সো দুইভাবেই একই অ্যান্সার পাবা। সো আমার 6 আর 4কে যোগ করলে অক্টাল পদ্ধতিতে 12 পাওয়া যায়। সো 12-র আমি এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার 12। সো 12-র আমি কি করব, 2 বসাবো, রাইট? হাতে থাকবে 1, হাতের একটা আমি উপরে লিখে নিচ্ছি বোঝার সুবিধার্থে, দেন আমি একটাকে নামায় ফেলবো, দ্যাটস ইট। এখানে যোগ করার কিছু নাই। এই যে ইয়েলো কালার যে ওয়ানগুলো লিখছে, এগুলো পরীক্ষা হলে লিখবা না, এগুলো হচ্ছে আমি জাস্ট বোঝার জন্য তোমাদেরকে লিখে দিছি, বাট এইভাবে যোগটা করতে হবে। ওকে, তারপর আসবো হচ্ছে আমরা অক্টাল যোগে আমরা একটা পূর্ণ সংখ্যার যোগ শিখলাম। যদি আমরা ভগ্নাংশ যোগ দেয়, মানে অক্টালে যদি পূর্ণাংশ ভগ্নাংশ 2টা পার্টি থাকে, তাহলে আমরা কিভাবে যোগ করব। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার লেখার সময় অবশ্যই তোমার বেজ কিন্তু লিখতে হবে, এটা মাথায় রাখবা, ওকে?
দেন আমরা আসবো হচ্ছে অক্টালের একটা দশমিকের যোগ, যেমন 204.75 এটা একটা অক্টাল মান, আর 63.4 এটাও একটা অক্টাল মান। সো আমি দুইটা মানকে লিখে নিচ্ছি। এখন খেয়াল করো দুইটা মানকে তোমরা লিখবা কিভাবে, এখানে একটা ম্যাথের কিছু শর্টেজ আছে। যেমন দেখো এটা 3 ডিজিটের, এটা 2 ডিজিটের। সো 63 বসাইলে তুমি কি করবা, এই দশমিক থেকে সবাইকে মিলাবা, দশমিকের জায়গায় স্টোর করে 63 6 3 বসাইলাম, আবার এই 4টা দশমিকের সাথেই বসবে, তাহলে আমার ডান দিকে একটা ঘর গ্যাপ, বামে একটা ঘর গ্যাপ। সো তুমি যদি চাও এই গ্যাপ ঘরগুলোকে তুমি 0 দ্বারা ফিল আপ করে ফেলতে পারো। ওকে, এটা না করলেও কোনো সমস্যা নাই, বাট যদি তুমি এখানে ভুলবশত এই 4টাকে একদম ডান দিকে লেখো তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, এই জন্য সবসময় দশমিক থেকে তুমি মিলাবা বামে এবং ডানে, তারপর তুমি যে এখানে সামনে 0 পরে 0 দিয়ে তুমি মিলাইতে পারো। এটার জন্য আমি একটা নোট দিয়ে দিচ্ছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। আমরা জানি যে কোনো একটা পূর্ণ সংখ্যার আগে 0 দেওয়া যায়, তাতে মানের পরিবর্তন হয় না। এর জন্য আমরা 63-র আগে 0 দিলাম, মানের পরিবর্তন হবে না। আবার একটা ভগ্ন সংখ্যা লাইক 0.5 আর 0.50 সেম। সো একটা ভগ্ন সংখ্যা যেটা ছিল 4, এরপর আমি চাইলে 0 দিতে পারি, তাতেও মানের কোনো পরিবর্তন হয় না। ওকে, সো নাও এখন যদি তুমি যোগ করো 0 + 5 কে যোগ করলে তোমরা জানো যে 5ই পাওয়া যাবে, কারণ 0 তে কোনো ভ্যালু নাই। আবার 7 + 4 যোগ করলে কত পাওয়া যাবে বলো তো, কেউ একজন মাইক্রোফোন অন করে বলো কত পাওয়া যাবে? 13 পাওয়া যাবে। ওকে, ভেরি গুড। আর কেউ? দীপিকা দাস আগে আগে করে ফেলেছে, দেখি দীপিকা তোমার অ্যান্সারটা আমাদের সাথে মিলবে কিনা। মিরাজ বলো তো 7 আর 4 যোগ করলে কত হবে? 13 হবে। যাক মিরাজ, তুমি কিন্তু খুব ইরেগুলার স্যার, ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করবে, এটা তোমার দায়িত্ব। ওকে, আচ্ছা। সো আমরা একটু দেখি 7-এর পরে 4 ঘর। সো 7-এর পরে যদি আমি 4 ঘর যাই, এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, হ্যাঁ আমরা 13 পাচ্ছি, রাইট। সো 13 আমি কত বসাবো? 13 আমি 3 স্টোর করলাম। দেখো এখানে দশমিকের জায়গায় দশমিক, তুমি কিন্তু এই একটাকে দশমিকের ভিতরে লিখতে পারবে না, কারণ মেইন যে ম্যাথ, এই ম্যাথের মধ্যে কিন্তু দশমিকের পরে 2 ডিজিট ছিল। সো আমি এখানে দশমিকের পরে 2 ডিজিটই রাখবো। এই যে বাড়তি যে একটা আছে 13 3 নামাইলে হাতে 1 থাকে, এই হাতের একটা আমি দশমিকের বাম দিকে নিয়ে যাব। ওকে, জাস্ট দশমিকটাকে তার জায়গা মতো রাখতে হবে, এটাকে নাড়ানো চাড়ানো যাবে না। সো হাতে একটা বাম দিকে নিয়ে গেলাম, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 4 যোগ 1 করলে হবে 5। 5-এর পর আরো 3 ঘর যেতে হবে, মানে 6 7 10, 3 ঘর গেলে 10 পাওয়া যায়। তাহলে 10-এ কত বসবে? 0। হাতে থাকবে কত? 1। এই যে হাতের একটা আমরা আবার এখানে লিখলাম। সো হাতের 1 লিখার পরে এখন আমি যোগ করব, 1 + 0 যোগ করলে 1ই হয়। এরপরে 1-এর সাথে 6 যোগ করলে কত হবে? 6 + 1 কত হবে? 7 হবে, মানে এই 7 আমরা বসাই দিব ডিরেক্টলি, শেষ। এখন তো আমার হাতে আর কিছু নাই। সো 2 + 0 কে যোগ করলে 2ই হয়, দ্যাটস ইট। একদমই নর্মাল, জাস্ট তুমি কাউন্টিং করবা কি, যে 7-এর পরে 8 না বলে তুমি বলবা হচ্ছে 10। হ্যাঁ, আমাদের দীপিকা তুমি অ্যান্সার লিখছো, থ্যাংক ইউ স্যার, তোমারটা হয়েছে কারেক্ট অ্যান্সার। সো আমি অ্যান্সারটা লিখবো কিভাবে? 270.35, বেসটা অবশ্যই লিখতে হবে 8, দ্যাটস ইট। সো আমাদের অক্টাল যোগও হইলো। এখান থেকে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, ডান। তারপর আমরা আসবো হচ্ছে পরের যোগটা, সেটা হচ্ছে আমাদের এখানে অক্টাল যোগের কিছু এমসিকিউ। যেমন এটা একটা বোর্ড প্রশ্ন, যদিও আমরা দেখি কিভাবে করা যায়। 17 এর পরের সংখ্যা কোনটি? তোমরা অলরেডি জানো যে 17-এর পরে অক্টাল পদ্ধতিতে, এটা অক্টাল 8 আছে বেস, মানে তুমি 18 বলতে পারবে না। তাহলে 17-এর পরের সংখ্যা হচ্ছে কত? 20। এটা আমরা চার্ট থেকে জানতে পারি। এখন তোমার চার্টটা মনে নাও থাকতে পারে, তখন তুমি কিভাবে করবা? তুমি নর্মালি যোগ করবা। 17-এর পরের সংখ্যা জানতে চেয়েছে, মানে 1 যোগ করতে বলছে। পরের সংখ্যা বলতে তো আমরা 1 যোগ বুঝি। তো 7 আর 1-কে অক্টাল পদ্ধতিতে যোগ করলে কত হবে? 10 হবে, তাই না? 7-এর পর 1 যোগ করলে 10 হয়। 10-এর কত না হবে? 0। হাতে 1 থাকবে, যে হাতের 1 লিখলা। 1 আর 1 যোগ করলে কত পাবা? 2 পাবা, দ্যাটস ইট, 20। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে 20। এটা ঘ নাম্বার হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। ওকে, সো এরকম ভাবে তোমাদের প্রশ্ন এমসিকিউ তো আসতে পারে, খেয়াল করবা এগুলো যেন কোনোভাবে ভুল না হয়। নাও আমরা আসবো হচ্ছে কিছু রিলেশন নিয়ে কথা বলবো, যে ডেসিমাল পদ্ধতি, অক্টাল পদ্ধতি এবং বাইনারি পদ্ধতির যে রিলেশন। দেখো ডেসিমাল পদ্ধতিতে যখন আমরা যোগ করি, তাহলে 0 থেকে 9 থাকে তাদের মেইন চার্টে, 0 to 9। 9-এর পরে কি হয়? এই 1 সবার সাথে মিলে 10 হয়, তাই না? 1 দিয়ে সে সবাইকে সাজায়। একই রকম ভাবে অক্টালে যদি খেয়াল করো, 0 থেকে 7, 7-এর পরে সে কি করবে? আবারও সে 1 দিয়ে সবাইকে সাজায়, সে 17 পর্যন্ত যায়। তাহলে বাইনারি পদ্ধতিতে অঙ্ক আছে মাত্র 2টা, 0 আর 1। তাহলে বাইনারির কি অধিকার নাই তার অঙ্ক বাড়ানোর? আছে তো, বাইনারির কাছে তো অবশ্য 2 3 4 5 নাই। তাহলে সে কি করবে দেখো তো? সেও কিন্তু তার এই 1 দিয়ে সেই দুজনকে সাজাবে। 1-এর পরে সে পাবে কি? 10, পাবে হচ্ছে কি? 11। ক্লিয়ার? যেহেতু ডেসিমালের সংখ্যা 9 শেষ হয়ে গেলে সে 10 তৈরি করে, অক্টাল 7 শেষ হয়ে গেলে 10 তৈরি করে, বাইনারিতে অঙ্ক তো মাত্র 2টা, 0 1। তাহলে সেও কি করবে? 1-এর পরে তার অঙ্ক শেষ, সেও কি 10 তৈরি করবে।
তারপরে সে 11 পাবে। সো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তাহলে আমি কি বলতে পারি যে 1-এর সাথে 1 যোগ করলে কত হয়? 10 হয়। সো আমি এখানে দেখো 9 যোগ 1 আছে 10, 7 যোগ 1 10, তাহলে 1 আর 1 যোগ করলে 10 হবে, বিকজ বাইনারি পদ্ধতিতেও তো 1-এর সাথে 1 যোগ করলে 10 হয়। সো খেয়াল করো, এই জন্য 1 + 1 এটা হয়ে যায় কত? 10। দ্যাটস ইট। মানে যখন তার একটা সংখ্যা পদ্ধতি তার লিমিট শেষ হয়ে যায়, সে তখনই চলে যায় তার নতুন সংখ্যা তৈরি করতে, এবং নতুন পদ্ধতিতে সে যখন নতুন কিছু না পায় তখন সে 10 তৈরি করে ফেলে, কারণ এগুলোকে নতুনভাবে সাজালে 10ই পাওয়া যায়। সো এর মানে হচ্ছে 2টা 1কে যোগ করলে আমরা কত পাই? 10 পাই। এখন খেয়াল করো, এই যে 2টা 1, 2টা আমার মার্ক করেছি, 2টাকে যোগ করলে 10 পাওয়া যায়। এখন যদি আমি এর সাথে আরো একটা 1 যোগ করি তাহলে কি হবে দেখো তো? 0 + 1। সো এই 0 + 1 কে যদি যোগ করি কত পাবো? 0 + 1 আমরা জানি 1, নর্মালি সকল জায়গায় 0 + 1 1। এখন এই 1টা তার কিছু যোগ করে নেই, এই 1টা নেমে যায়। মানে খেয়াল করো, 2টা 1 যোগ করলে হয়েছে কত? 10। আর যদি এর সাথে আমি আরো একটা 1 যোগ করি, 0 + 1 হয় 1, আর এই 1 এর 1 নামলো, মানে 11 হয়। দ্যাট মিনস তিনটা 1 যোগ করলে কত হয়? 11 হয়। সো এই দুইটা জিনিস মনে রাখলে বাইনারিতে সকল যোগ করা সম্ভব, যে বাইনারিতে 2টা 1 যোগ করলে হয় 10, 3টা 1 যোগ করলে হয় 11। ওকে, সো এখন এটা থেকে সিমিলার বোর্ড প্রশ্ন কি হয় সেগুলো দেখি। বোর্ড কোশ্চেনে তোমাকে বলছে যে 1 + 1 = 10, এটা ব্যাখ্যা করো। এটা অ্যান্সারটা তুমি কিভাবে বলবা? একদম অ্যাজ ইট ইজ, তুমি যেভাবে ডেসিমাল এবং অক্টালের ব্যাখ্যা বলছো সেম ব্যাখ্যাটা এখানে বলবা, যে বাইনারি পদ্ধতি শূন্য একেবারে নতুন কোনো অঙ্ক নেই। এটা বলছিলাম না আমরা অক্টালের, ঠিক একইভাবে এখানেও বলবো। দেখো, বাইনারি পদ্ধতিতে 0 1 সর্বমোট 2টি ডিজিট বা অঙ্ক বিদ্যমান, আমরা জানি 2টাই বিদ্যমান। একের পরে নতুন কোনো অঙ্ক নেই, আছে 2 3 4 5 তো বাইনারিতে নেই। তাই পুনরায় অঙ্কগুলোকে সাজিয়ে 10 পাওয়া যায়। তাহলে আমি পুনরায় সাজিয়ে কত পাবো? 10। সুতরাং বাইনারি পদ্ধতিতে 1 + 1 = 10 হয়। খুবই পপুলার একটা ব্যাখ্যা, প্রচুর প্রশ্ন বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্টে এই প্রশ্নটা হয়। তোমরা তোমাদের ক্লাসের কলেজের ফার্স্ট এক্সামে তুমি হোপফুলি এই প্রশ্নটা পাবা। সো ভালো করে এগুলো পড়ে নিবা, ব্যাখ্যাটা একদম নিজের মতো করে সুন্দর করে লিখে নিবা। ডান, আমাদের মোটামুটি এই ব্যাখ্যাটা হয়ে গেল। তারপর আমরা আসবো হচ্ছে বাইনারি যোগ। তাহলে আমরা শিখি, আমরা অক্টাল যোগ শিখেছি, সো এবার আমরা বাইনারি যোগ শিখি। সো বাইনারি যোগে যে দুটো মূল কনসেপ্ট আমি এখানে লিখে দিয়েছি আগে, যে 1 + 1 10, আর 3টা যোগ করলে হয় 11। সো এখন আমার এখানে 2টা মান দেওয়া আছে, আমরা 2টা মানকে বসাই পরপর। তাহলে পরপর বসালে কি হয় দেখো, 0 + 1। সো বাইনারিতে জানি নর্মালি তো সবকিছুই নর্মাল, জাস্ট এখানে সে চেঞ্জ হয়েছে। 0 + 1 নর্মালি 1ই হয় সকল জায়গায়। সো আমি এখানে 1 বসাইলাম। 1 + 0 এটাও নর্মাল, মানে 1 টাকা আর 0 টাকা যোগ করলে সবসময় 1 টাকাই হয়। সো এটাও কি হবে? একই হবে। 1 + 1 মানে এটা যোগ করলে কত হবে? আমরা জানি বাইনারিতে 2টা 1 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে 10-এর কত নামাবা তুমি? 0 নামাবা। হাতে কত থাকবে? 1, এই যে হাতের একটা উপরে লিখে নিলা। তাহলে 3টা 1 যোগ করলে বাইনারিতে কত হয়? 11 হয়, আমরা একটু আগে শিখেছি। সো 3টা 11 হইলে 11 1 বসাবো, হাতে থাকবে 1, এই যে হাতের একটা আবার লিখলাম, সেই একটাকে আমি এখন নিচে বসাই দিব, যেহেতু আর যোগ করার কিছু নাই। সো এই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছো? ত্রিদীপ মল্লিক, বলো তো বুঝতে পেরেছো কিনা স্যার? এই পার্টটা একবার বুঝিয়ে দেবেন, আমি বাকিগুলো বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা ওকে, আমি আরেকবার একটু রিপিট করি। আমার এই হচ্ছে 2টা মান ছিল, সো এই 2টা মানের মধ্যে আমি যোগ করতে চাই। সো 0 + 1 নর্মালি যোগ করলে কত হবে? 1ই হবে। 1 + 0 নর্মাল যোগে 1ই হয়। এখন 2টা 1 আছে, আমরা জানি বাইনারিতে 1 এর পরে তো নতুন কিছু নাই, মানে 1 + 1 পরবর্তী সংখ্যা জানতে চাওয়ার অর্থই তো 1 যোগ করা। সো বাইনারিতে 2টা 1 যোগ করলে কত হয়? 10 হয়। এই যে 10, আমরা জানি কি 10 যদি হয় বা যে কোনো কিছু যদি 2 ডিজিটের হয় আমরা কি ডান দিকে এটা নামাই। যেমন ডেসিমাল যোগে তুমি কি করো? 9 আর 1 যোগ করলে কি 10 নামাও, 10-এ 0 নামাও, হাতে 1 থাকে। তাহলে এখানে বাইনারিতেও 1 + 1 10, 10-এ 0, 0 নামাবা, হাতে থাকবে কত? 1, এই যে হাতের একটা এখানে রাখলা, কারণ হাতের একটা তো বাম দিকে সংখ্যার সাথেই যোগ হবে, এটা তো হারায় যাবে না। তাহলে হাতের একটা যদি এখানে নাও, এখন কয়টা 1 হয়েছে? 3টা 1। আমরা জানি যে 3টা 1 যোগ করলে কত হয়? 11 হয়। সো 11 তুমি এখানে আবার 1 নামাইলা, তো হাতে কত থাকবে? এই যে হাতের 1 থাকবে, এই যে হাতের 1টা এখানে লিখলা, এখানে তো যোগ করার মতো আর কিছু নাই। তাহলে কি হবে? এই 1টা আমাদের অ্যান্সার আকারে নেমে যাবে। ওকে, এবার বুঝতে পেরেছো ত্রিদীপ? ওকে, তো আমরা এখন এই বাইনারি যোগের একটা ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে যোগ করব, যেটাতে দশমিক আছে, বিন্দু। এটা অ্যান্সারটা লেখার সময় অবশ্যই 2 লিখে দিবা বেজ। এখানে খেয়াল করো, এই যে মানটা 101.11। সো এখানেও পরের মানটা একটু বড়, তাই না? আমরা তো পয়েন্ট থেকে জাস্ট সাজাবো, পয়েন্ট থেকে সাজালে আমার উপরে একটা ঘর কিন্তু গ্যাপ আছে। সো আমরা জানি যে ভগ্ন সংখ্যা যদি হয় তারপরে 0 দেওয়া যায় চাইলে, আমি এখানে একটা 0 অ্যাড করতে পারি। 0 যদি আমি এখানে অ্যাড করি, আমার এবার যোগ করো, 0 + 1 যোগ করলে কত হবে? নর্মালি 1 হয়।
আবারও 1 প্লাস 0, এই দুটাকে যোগ করে নর্মালি কত হয়, 1ই হয়। এখন দেখো 1 প্লাস 1 মানে দুইটা 1 আছে, এই যে আমরা দেখলাম দুইটা 1 থাকলে কত হবে, 10 হবে। তাহলে আমি এখানে 10-এ কি বসাবো, 0। এখানে দশমিকের জায়গায় দশমিক থাকবে, দশমিক কখনোই নড়বে না। তারপরে আমার কত থাকবে, 10-এর 0 নামাইলে হাতে 1 থাকে, এই হাতের একটা আমরা পাশে লিখে নিলাম। এখন 3টা 1 যোগ করলে কত হবে, সরি এখানে তো 2টা 1, দশমিকের পরে আমার এই হাতে একটা চলে আসলো। এখন 2টা 1 যোগ করলে এখানে কত হবে, এই শূন্যর তো ভ্যালু নাই, তো 2টা 1 যোগ করলে এখানে 10 হবে, 10-এর কত হবে, 0। আবার আমার হাতে কত থাকবে, 1, হাতের একটা আবার লিখলাম। সো এখানেও দেখো 0-র ভ্যালু নাই, সো 1 প্লাস 1, 2টা 1 যোগ করলে আবারও হয় 10, 10-এর আবার কত নামবে, 0। হাতে থাকবে কত, 1, এই যে হাতের একটা আবার লিখে নিলাম। 3টা 1, এবার এই 3টা 1 যোগ হলে কত হবে, 3টা 1 কত হয়, 11, 11-এর কত নামবে, 1, হাতে থাকবে কত, 1। সো এখানে আর কিছুই নাই যোগ করার মতো, সো এই একটা নিচে নেমে গেল। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই যোগটা সবাই বুঝতে পেরেছো? থ্যাংক ইউ পূজা। তুবা বুঝতে পেরেছো? তুবা, লামিয়া বুঝতে পেরেছো? আচ্ছা, সো দেন আমরা বাইনারি যোগও শিখলাম, অক্টাল যোগও শিখলাম, দুইটা যোগই আমাদের শেষ। এখন আমরা একটু আসবো সম্পর্কগুলো, যে বাইনারির সাথে অন্যান্য পদ্ধতির সম্পর্ক কি। গত ক্লাসে তোমাদেরকে আমি এই জিনিসটা বলছিলাম যে আমি আরো ডিটেলস দেখাবো, আজকে আমি সেই ডিটেলসটা দেখাবো। সো খেয়াল করো 0 আর 1, ধরো পৃথিবীতে 0 1 ছাড়া কিচ্ছু নাই, তাহলে 0, সবাই মাইক্রোফোন আনমিউট রাখো, সবাই, এভরিবডি আনমিউট করো, আমার সাথে সাথে বলতে হবে অ্যান্সার, হ্যাঁ? ওকে, ভেরি গুড। 0 1 এর পরে যদি আর কিছু না থাকে দুনিয়াতে, 0 1 ছাড়া, তাহলে এর পরের অঙ্ক কি হবে বলো? 10 হবে, হ্যাঁ। আচ্ছা, লিখলাম আমরা 10। তারপরে কি হবে, 11 হবে। 11 এর পরে কি হবে বলো? ভেরি গুড, 100। 100 এর পরে কি হবে? 101। 101 এর পরে কি হবে? 100, 110। ভেরি গুড, 110। মানে পসিবল যেগুলো হয়। এরপর 110 এর পরে 111 হবে। এই মাইক্রোফোন যারা মিউট করে ফেলছো আবার আনমিউট করো, তোমার অ্যাটেন্ডেন্সটা প্রয়োজন। তুমি ভুল করলেও শিখবা, কিছু না বললে তো ভুলও হবে না, শিখবাও না। আচ্ছা, 111। 111 পরে কি করা যায় বলো তো? 1000। ভেরি গুড, 1000। 1000 এর পরে 1001। তারপরে ভেরি গুড, 1010। তারপর ভেরি গুড, দেন কত হয়? 10,000। হ্যাঁ, এটা হবে কত? 1100। দেখো পসিবল গুলা বলতে হবে। 1100, এরপরে একটা সংখ্যা আছে। 1100-র পরে কি হয়? 1101। তারপরে 1110। তারপর 11। তারপর এখন আর কিছু নাই, এখন হচ্ছে 10,000। সো এবার তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা কিন্তু একটা প্যাটার্নে এই কাজগুলো করছি। 1 10 11, এই প্যাটার্ন কিন্তু আমাদের ছিল। যেমন দেখো এই যে 1 10 11, তারপর আবার এই যে 101 1, আবার এই যে 110 111, আবার দেখো 1001 1010 1011, মানে এই 1 10 11 এই প্যাটার্নটা আছে। এখন এই যে সংখ্যাগুলো তোমরা নিজেরা বললা, দ্যাট মিনস তোমরা হচ্ছে একদম 1 থেকে 16 পর্যন্ত বাইনারি শিখে ফেলছো। মুখস্থ করার কিচ্ছু আছে? কিচ্ছু নাই, চাইলেও মুখস্থ করতে পারবে না। দেখো কিভাবে এটা হয়েছে। 0 1, এই দেখো এইগুলো ছিল এক ঘর। এক যখন হয়ে একটা ঘর ফিল আপ করে ফেলছে, তখন যে 2 ঘরে গেছে। 2 ঘরে যখন দেখছে 2টা ঘরে 1 দ্বারা ফিল আপ হয়েছে, তখন দেখো সে 3 ঘরে আসছে। 3 ঘরে যখন সে 1 দ্বারা সবাইকে ফিল আপ করছে, তখন কিন্তু সে 4 ঘরে গেছে। দেখো 4 ঘরেও যখন 4টা ঘরে 1 দ্বারা ফিল আপ হয়েছে, তখন সে 5 ঘরে গেছে। মানে যখনই ফিল আপ হয়ে যায় তখন সে বাড়ায়। যেমন দেখো 9, 9-এর পরে কি সে 2 ঘরে যায়, 10। আবার কি 99 হাইয়েস্ট, তারপর আর কিছু নাই, তখন সে আবার 3 ঘরে যায়, 100। আবার দেখো 999, তারপরে সে 903টা ঘর 9 দ্বারা ফিল আপ, তখন কি করে 1000, 1 ঘর বাড়ায়। একই রকম বাইনারি তো 1 দ্বারা ফিল আপ হয়ে গেলে সে 1 ঘর করে বাড়ায়। তো এখন দেখো কিভাবে মানগুলা পাই আমরা। 0 এটা হচ্ছে ডেসিমালে 0, 1 হচ্ছে 1, 2 হচ্ছে তোমার 10, 3 হচ্ছে 11, 4 বাইনারি হচ্ছে 100, 5 101, 6 হচ্ছে 110, 7 হচ্ছে 111, 8 হচ্ছে 1000, 9 হচ্ছে 1001, 10 হচ্ছে 1010, 11 হচ্ছে 1011, তারপরে তোমার 12 হচ্ছে 1100। এইভাবে প্রত্যেকটা জিনিস 13 14 15 সবগুলো আমার অটোমেটিক্যালি আসছে। যখন আমি জাস্ট যদি ডেসিমালে সিরিয়াল করি, তাহলে এরকম দেখাবে। আর এগুলো তুমি হাতেও গুনতে পারবা। তোমাকে যদি আমি বলি স্যার 5-এর বাইনারি, তুমি হাতে গুনবা 1 10 11 100 101, 5 পর্যন্ত যেয়ে থেমে যাবে, কারণ তুমি অলরেডি জানো কিভাবে কাউন্ট করতে হয়।
সো এগুলো এমসিকিউর জন্য হাতে কলমে তোমার শিখতে হবে, একদম শর্টকাটে যেভাবে করা যায় সেভাবে তোমার শিখতে হবে। সো এগুলো আমাদের বাইনারির সাথে সম্পর্ক ডেসিমালের। হ্যাঁ, আচ্ছা, এরপর আসা হচ্ছে আমাদের 2 অঙ্কের মধ্যে সর্বোচ্চ মান কত। এটা একটা এমসিকিউ, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যে 2 অঙ্কের সর্বোচ্চ মান কত। তো প্রথমে আমার প্রশ্ন হচ্ছে, এটা একটা বোনাস শিখাই দিচ্ছি তোমাদের। ডেসিমাল পদ্ধতি যদি আমাকে জিজ্ঞেস করে যে ডেসিমালের 2 অঙ্কের সর্বোচ্চ মান কত, তুমি কি বলবা? 99, কারণ 9 হচ্ছে ডেসিমালের লাস্ট। তো 2 অঙ্কের সর্বোচ্চ মান কত হবে? 99 হবে। এখন যদি তোমাকে বলে অক্টালের 2 অঙ্কের সর্বোচ্চ মান কত, তাহলে অক্টালে কি 0 থেকে 7, লিমিট হচ্ছে 7 পর্যন্ত। তো ওর হায়েস্ট মান কত? 7। কত হবে বলো তো অক্টালের সর্বোচ্চ মান 2 অঙ্কের? 77। ভেরি গুড, 77। অক্টালের সর্বোচ্চ মান হচ্ছে 77। এখন যদি তোমাকে বলে যে বাইনারিতে 2 অঙ্কের সর্বোচ্চ মান কত? ভেরি গুড, 11। তাহলে এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য আসবে। এখন 3 অঙ্ক যদি বলতো তাহলে ডেসিমাল হয়তো 999, অক্টাল হয়তো 777, বাইনারি হয়তো 111। সো এখন আবার একই প্রশ্ন করতে পারে যে 2 অঙ্কের সর্বনিম্ন মান কত। বলো তো ডেসিমালের 2 অঙ্কের সর্বনিম্ন কত হবে? 10। আচ্ছা, অনেকে 10 বলছে, অনেকে মনে মনে ভাবতেছে 0 0 আমার কাছে লাগতেছে, অনেকে ভাবে 0 1। অ্যাকচুয়ালি তোমার সর্বনিম্ন 2 অঙ্কের হচ্ছে ডেসিমালে 10ই হবে। কারণ কি? কারণ হচ্ছে, খেয়াল করো যে যদি আমি সামনে 0 দিই, 0 1 লিখি, 0 তো ভ্যালু নাই, একদম মিনিমাম ভ্যালু যদি লেখো তাহলে সামনে একটা 1 দিতে হয়। তো এই হচ্ছে 10, ডেসিমালও 10, অক্টালও 10, বাইনারিতেও 10, মানে 2 অঙ্কের সর্বনিম্ন মান তিনটার ক্ষেত্রেই 10। কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে, আমরা আসবো পরের টপিকসে, হেক্সাডেসিমাল যোগ। সো হেক্সাডেসিমাল যোগটা কেমন হবে? দেখো, ডেসিমাল পদ্ধতি ছিল 0 থেকে 9, আমরা ডেসিমালের সাথে হেক্সাডেসিমাল একটু কম্প্যারিজন দেখি এখানে। এরপরে 0 থেকে 9 এর পরে হয় 10 থেকে 19, 20 থেকে 29, এরকম ভাবে হয়। এখন এই যে ডেসিমালে 9 এর পরে হয়ে যায় 10, 19, এভাবে হয়, 20 থেকে 29 হয়। তাহলে হেক্সাতে কি ঘটবে অ্যাকচুয়ালি? দেখো, হেক্সাতে 9 এর পরে আরো সংখ্যা আছে, ABCDF আছে। ডেসিমাল পদ্ধতিতে লিমিট ছিল যে 0 থেকে F পর্যন্ত, 9 পর্যন্ত হবে, কিন্তু হেক্সাতে তো 0 থেকে F পর্যন্ত অ্যাভেলেবল। তো এখানে আর আমার কাছে কিন্তু সেই লিমিটটা কি নাই। সো নাও সেই লিমিটটা যেহেতু নাই, তাহলে এখানেও বাড়বে, এই যে এই সিরিজটাতেও বাড়বে ABCDF, এই সিরিজটাতেও বাড়বে ABCDF, তাই না? সব জায়গায় এই সিরিজটা বাড়বে। তাহলে খেয়াল করো, যদি এখানে বাড়ে তাহলে 0 থেকে 9, এরপর ABCDF, আমি যদি বলি যে 9 এর সাথে 1 যোগ করলে কি হবে? হেক্সাডেসিমালে 9 এর পরে তো 10 হবে না, কারণ হেক্সাতে 9 এর পরে 1 ঘর আছে। দেখো, যেমন 7 যোগ 1 কত হয়? 8, 8 যোগ 1 কত হয়? 9, 9 যোগ 1 কত হবে? হেক্সাডেসিমালে 9 যোগ 1 কত হবে? অবশ্যই এ হবে, কারণ তার কাছে আছে। ডেসিমালে 9 যোগ 1 10 হবে, কারণ কি ডেসিমালে 9 এর পরে কিছু নাই, তাই সে কি বানায়? 10 বানায়। বাট হেক্সাতে তো 9 এর পরে শেষ না, আছে আরো ABCDF আছে। তাহলে 9 যোগ 1 এখানে হেক্সা করলে কত হবে? এ হবে। তাহলে এবার বি হবে, বি যোগ এ যোগ 1 বি হবে, বি যোগ 1 সি হবে। এভাবে এফ যোগ 1 যখন সে করবে তখন আর তার কাছে নতুন কিছু নাই, তখন সে কি বানাবে? তখন সে 10 বানাবে, কারণ তার কাছে 9 এর পর আর কিছু নাই। ওকে, সো সে যদি এখানে 10 বানায় তাহলে সেও কি এই যে 1 দিয়ে পুরো সিরিজটাকে সাজাবে। 10 11 19, 19 এর পরে কি হবে? 1A 1B 1C 1D 1F, তার কাছেও তো সে সবাইকে সাজাইতে চাইবে। আবার কি 2 দিয়ে সাজাবে 1F এর পরে, সে 2 দিয়ে 29, 29 এর পরে কি আবার সে 2 দিয়ে সে সবাইকে সাজাবে, 2A 2B 2C 2D 2F। বুঝতে পারছো? সো মানে যখন একটা পদ্ধতিতে তার কাছে শেষ বলতে শেষ হয় না, মানে 9 পর ABCDF আছে, তখন সে কি করবে? তার পরবর্তী অঙ্কগুলো আবার নতুন করে সাজানোর জন্য 1 কে হায়ার করবে। 1 দিয়ে সে সবাইকে সাজাইছে, আবার 1 এর কাহিনী শেষ, 1F পর্যন্ত পেয়ে গেছি, লাস্ট ডিজিট F, তখন সে আবার কি করবে? 2 দিয়ে সে সবাইকে সাজাবে, তখন সে 2F পর্যন্ত পাবে। ওকে, এইটা কি সবার ক্লিয়ার এই কনসেপ্টটা? ওকে, ভেরি গুড, ডান। এটা যদি হয়ে যায়, এখন আমরা আসবো মেইন টপিকসে, ম্যাথে আসবো। এই ম্যাথটা এবার একটু খেয়াল করতে হবে যে 8 + 1 আমরা জানি 8 + 1 9 হয়, কজ এটার পরে 1 যোগ করলে 9 হবে। 9 + 1 সে কি করবে? অবশ্যই ডেফিনেটলি সে A তৈরি করবে, কারণ তার A আছে। A + 1 সে কি করবে? B তৈরি করবে। এরকম ভাবে সবগুলো গেলে F + 1 সে কি পাবে? F এর পরে কিছু নাই, তখন সে হচ্ছে 10 পাবে। এই যে হচ্ছে আমাদের 10। দেন এখান থেকে যদি বোর্ড প্রশ্ন হয়, এরকম বোর্ড প্রশ্ন হবে F + 1 সমান সমান কত? এটার অ্যান্সার হবে 10, আমরা এইমাত্র শিখলাম। সিমিলার প্রশ্ন হতে পারে F এর পরবর্তী সংখ্যা কত? আমরা জানি পরবর্তী সংখ্যা মানেই হচ্ছে 1 যোগ করা। ওকে, আচ্ছা, এটা বেসটা হবে 16, হ্যাঁ আমি এটা ঠিক করে দেবো, এটা বেসটা 16 হবে। তারপরে 48C অনুক্রমটির পরবর্তী মান কত হবে? তাহলে 48C মানে 4 এর পরে
4 ঘর করে আগে বাড়ছে, তাই না? 4 এর পরে 8 মানে তো 4 ঘর, তাহলে 4 এর পরে 4 ঘর যাও, এটা হচ্ছে 4, 5, 6, 7, 8, এই যে 4 নম্বর ঘরে আমরা 8 পাচ্ছি। আবার 8 এর পর আরো 4 ঘর যাবে, তাই না? 9, 10, 11, 12, এই যে 4 ঘর, 4 ঘর গেছে সি, 1, 2, 3, 4, তুমি জাস্ট 4 ঘর কাউন্ট করলে হবে। সি এর পর আবার তুমি 4 ঘর কাউন্ট করো, 1, 2, 3, 4, তাহলে 4 নম্বর ঘর কাউন্ট করলে আমি এখানে কি পাচ্ছি 10। তাহলে এই অনুক্রমটির মানে তোমাদের ওই যে 9, 10 এর ম্যাথ বইতে ছিল, হ্যাঁ, সো এই ক্রম অনুযায়ী এই অনুক্রমটির পরের মান হবে কত 10। এখানে কিন্তু আর বেজ লেখি নাই আমরা, কারণ কি এখানে বলছে 48C, বোঝাই যাচ্ছে এটা একটা হেক্সাডেসিমাল ভ্যালু, সি যেহেতু আছে, দ্যাটস ওয়াই এখানে আর বেজ দেওয়ার কোনো দরকার নাই। এখন ব্যাখ্যা যেটা আসতে পারে যে f+1 = 10 ব্যাখ্যা করো, এতক্ষণ পর্যন্ত যেই ব্যাখ্যা বলছো সেই ব্যাখ্যা এখানে বলবা। কি বলবা দেখো, হেক্সাডেসিমাল পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ সর্বমোট 16টি ডিজিট বা অঙ্ক বিদ্যমান, রাইট? এফ এর পরে নতুন কোনো অঙ্ক নেই, এফ হচ্ছে লাস্ট, তাই পুনরায় অঙ্কগুলোকে সাজিয়ে 10 তৈরি করা হয় বা 10 পাওয়া যায়। সুতরাং হেক্সাডেসিমাল পদ্ধতিতে f+1 = 10 হয়। বুঝতে পারছো ব্যাখ্যাটা? আচ্ছা, সো আমরা এই যোগগুলো শিখে ফেললাম, নাও আমরা একটু প্র্যাকটিস কোশ্চেনে যাব হেক্সাডেসিমাল যোগের। আমরা এখানে আমাদের বোঝার সুবিধাতে একটা সাইড নোট লিখে রাখছি যে A10 B11 এই সাইড নোটটা আছে। দুইটা প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্ন হচ্ছে 3B4 একটা হেক্সা ভ্যালু, 279 এটাও একটা হেক্সা ভ্যালু, যোগ করতে বলছে হেক্সাডেসিমালে। সো এখন হেক্সাডেসিমাল যোগের জন্য আমার এই চার্টটা অবশ্যই লাগবে। নাও এই চার্ট থেকে কিভাবে পাবো দেখো, 9 + 4 মানে 9 এর পরে 4 ঘর, বা 4 + 9 একই কথা। তুমি যদি 4 এর পরে কাউন্ট করো 9 ঘর যাবা, আর 9 এর পরে কাউন্ট করলে 4 ঘর যাবা। ওকে, যোগ করলে তো একই মান পাবা। সো 9 এর পরে 4 ঘর যাও, 9 এর পরে 1, 2, 3, 4, কত পাচ্ছ ডি। তুমি যদি এখানে কাউন্ট করো 10, 11, 12 তোলো তাহলে কিন্তু ভুল হবে। 13 বসালে, তুমি যদি 13 বলো তাহলে কিন্তু 3 বসাইতে হবে। তুমি 4 ঘর কাউন্ট করবা, এ বি সি ডি। তাই এই চার্টটা একদম রাফ খাতায় পরীক্ষা হলে লিখে ফেলবা, সব যুগে এই চার্ট দেখে দেখে করবা। তাহলে এ বি সি ডি, ডি হচ্ছে আমার অ্যান্সার, যেখানে বসাই দিচ্ছি আমি, তাহলে ডি শেষ। আমার কিন্তু হাতে কিছু নাই। তারপর আবার কি আছে, B+7 মানে বি এর পরে 7 ঘর যেতে হবে। তাহলে বি এর পরে তুমি চাইলে 7 এর পরে বি ঘর যেতে পারো। 7 এর পরে বি ঘর যাওয়ার অর্থ কি, বি মানে কত দেখো 11, মানে 7 এর পরে 11 ঘর যাইতে হবে। তুমি যদি কাউন্ট করো তাহলে 7 এর পরে 1, 2 এভাবে করে 11 ঘর যাবা। তো আমি শর্টকাটে করবো আমরা, কারণ আমরা জানি যে কিভাবে যোগটা অ্যাকচুয়ালি করতে হয়। তো তুমি কি করবে, বি এর পরে 7 ঘর যাবে, তাহলে তোমার কম ঘর কাউন্ট করা লাগবে। সো বি এর পরে যদি 7 ঘর যাও, যে বি এরপর 7 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, দ্যাট মিনস কত পাচ্ছ, 12 পাচ্ছ। সো এই হচ্ছে আমাদের 12। তাহলে 12 আমি 2 বসাবো, আমার হাতে কত থাকবে, 1 থাকবে। সো আমি হাতের একটা এই যে এখানে বসাইলাম, হাতের 1। সো হাতের 1 যদি বসাই, সো 3 যোগ 1 করলে কত হবে, 4 হবে। 4 এর পর 2 ঘর যাবে, 5, 6, 6 হচ্ছে আমার অ্যান্সার। সো এখানে হচ্ছে আমি সেই 6 বসাবো। সো রেজাল্ট হবে 6 to D। হ্যাঁ, দীপিকা আগেই বলে ফেলছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, আদারওয়াইজ আমি পরের কোশ্চেনে যাচ্ছি। হোপফুলি নাই। নাও পরের কোশ্চেন হচ্ছে, এটা অ্যান্সারটা এভাবে লিখবা, 3A1.B3 এটা হচ্ছে আমার প্রশ্ন, অ্যান্ড যোগ করতে হবে হচ্ছে 6C.F। এটা একটু সবাই নিজেদের খাতায় করো তো, করে আমাকে বলো এটা অ্যান্সার কি হবে, আমি তোমাদেরকে পরে অ্যান্সারটা বলবো। আচ্ছা, তোমরা যার যেটা অ্যান্সার আসে তাহলে এটা রাখো, এবার আমরা একটু করে আমরা আমাদের সাথে ম্যাচ করো। হ্যাঁ, আমরা করা শুরু করতেছি। তো 3A1.B3 এটা মানটা বসালাম, তার সাথে যোগ করবো হচ্ছে আমরা 6C। সো 6C.F লিখলাম। আমাদের দুই পাশে 2টা ঘর ফাঁকা আছে, আমরা চাইলে 0 দ্বারা ফিল আপ করে ফেলতে পারি, চাইলে না করলেও কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা রেজাল্ট বের করবো। সো 0 + 3 মানে 3 সাথে একটা 0 যোগ করছে, এটা কোনো লাভ নেই, 3 হবে অ্যান্সার। F+B এটা হচ্ছে বিষয়, F+B কি হবে খেয়াল করো। F মানে হচ্ছে এই যে এই ঘরটা F, তার সাথে আমার কি করতে হবে, বি যোগ করতে হবে। বি মানে কত ঘর, বি মানে হচ্ছে 11 ঘর। ওকে, এই জন্য বলছিলাম যে ABCD মানে মিন করে কতগুলো ঘর যোগ করবো। বি মানে হচ্ছে আমি 11 ঘর যোগ করবো, তাহলে আমি এফ এর পর 11টা ঘর যাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। সো 11 ঘর কি যদি যাই তাহলে আমি এখানে কি পাচ্ছি, এ পাচ্ছি। সো আমার অ্যান্সার কি হবে, 1A। 1 এর মধ্যে আমি কত বসাবো, এ বসাবো, দশমিকের জায়গায় দশমিক বসলো। এবার কি করবো, আমি পয়েন্টের পরে যে 1, এই 1টা আমার হাতে থাকলো, এই হাতের 1টা এখানে চলে আসলো। সো নর্মালি আমি এবার যোগ করবো। সো C+1 যোগ করলে কত হয়, ডি। আবার D+1 যোগ করলে কত হয়, ই। তুমি চাইলে এভাবেও যোগ করতে পারো যে 1 + 1 2।
সো 2 প্লাস সি এইটাও করতে পারো। সো সি এর পরে 2 ঘর মানে ডি ই একইভাবে মানে একই অ্যান্সারই আসবে। সো ই যদি হয় অ্যান্সার আমি এখানে ই বসায় দিচ্ছি, হাতে আমার আর কিছু নাই কারণ এটা শার্প ই আসছে। তারপরে এ প্লাস 6কে যোগ করতে হবে। এখন এ প্লাস 6কে যদি যোগ করে এরপরে কয় ঘর যাবে, 6 ঘর যাবে তাই না। সো 1 2 3 4 5 6, 6 নম্বর ঘরে কত পাচ্ছি আমরা, 10 পাচ্ছি। সো 10 এর আমি কত বসাবো, ডেফিনেটলি 10 এর আমি 0 বসাবো, 10 শূন্য, হাতে থাকবে কত 1, এই হাতের একটা আমার সাইড নোট, এই যে হাতের একটা আমার এখানে চলে আসবে। সো যদি একটা চলে আসে সো 3 প্লাস 1 কত হবে, ডেফিনেটলি এটা 4 হবে, 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়। সো 4 এর সাথে 0 যোগ করলে 4ই হয়। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো 40E.A3। সো যারা মানটা লিখছে তাদের হইছে, থ্যাংক ইউ। সো এই গেল আমাদের হেক্সাডেসিমেল যোগ। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে জিজ্ঞেস করো। হোপফুলি কারো কোনো প্রশ্ন নাই। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা, আমরা বেস দিয়ে অ্যান্সারটাকে লিখে দিব। এখন তোমাকে প্রশ্ন 2 অঙ্কের সর্বোচ্চ মান কত, একই রকম ভাবে বাইনারির, তুমি বাইনারির ক্ষেত্রে খেয়াল করো, বাইনারিতে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 অঙ্কের সর্বোচ্চ মান হয়েছে 1 1। দেন অক্টাল পদ্ধতিতে সর্বোচ্চ মান হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত যায়, মানে 7 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। সো অক্টালের 2 অঙ্কের সর্বোচ্চ মান 77, এটা আমরা জানি। আবার ডেসিমালের ক্ষেত্রে 0 1 2 3 9 পর্যন্ত 9 হচ্ছে হাইয়েস্ট, সো 2 অঙ্কের সর্বোচ্চ মান হচ্ছে 99। সো হেক্সাডেসিমালের 2 অঙ্কের সর্বোচ্চ ভ্যালু কত হবে, আমরা দেখতেছি যে হেক্সাডেসিমালের সর্বোচ্চ ভ্যালু কত, এফ, তাই না, 0 থেকে 9 এবং এ থেকে হচ্ছে এফ পর্যন্ত। সো এফ হচ্ছে কি সর্বোচ্চ ভ্যালু। সো এফ যদি সর্বোচ্চ ভ্যালু হয় তাহলে হেক্সাডেসিমালের মান হচ্ছে এফ এফ, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এইভাবে কিন্তু প্রশ্ন হয়। 3 অঙ্ক যদি বলে তাহলে এটা হবে এফ এফ এফ। তোমাকে আবার বলতে পারে কিন্তু যে এর আগের মান কত, এইভাবে কিন্তু প্রশ্ন হয়। সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। আগের মান যদি বলে তাহলে কি হবে খেয়াল করো তো, 99 আগের মান কত, 98, তাই না। তাহলে 77 আগের মান কত, 76। তারপরে 11 আগের মান কত, বাইনারিতে কিন্তু বাইনারিতে 1 আর 1 হয় 10, 10 যোগ 1 করলে কত 11। তাহলে এটা বলতে পারে 11, বাইনারি 11 এর পূর্বের মান কত, মানে আগের মান, তাহলে কত হবে 10। তাহলে হেক্সাডেসিমালে এফ এফ এর আগের মান কত, হ্যাঁ এটা এফ ই, রাইট, ভেরি গুড, যে বলছো এফ ই। সো এটা হচ্ছে আমাদের পূর্বের মান। সো আমাদের পূর্বের মানও বলতে পারে, পরের মানও বলতে পারে। সো দুইভাবে আমাদের মাথায় রাখতে হবে। সো এটা আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। পূর্বের মান হচ্ছে এটার ক্ষেত্রে এফ ই, এটার ক্ষেত্রে হচ্ছে 9 8, এটা হচ্ছে 7 6, এটা হচ্ছে 1 10। পূর্বের মান, এগুলা পূর্বের মান, এই চারটে সবগুলা। সো এইগুলো আমাদের এমসিকিউ যত ধরনের হয় সেগুলো সহ আমরা বললাম। আবার তোমাকে এটাও বলতে পারে যে ধরো হেক্সাডেসিমালে বললো একটা সংখ্যা লাইক 2a, বললো দ্বিতীয় পরবর্তী মান কত, দ্বিতীয় পরবর্তী মানে এর পরবর্তী মান কত, 2 এর পরে কি হবে 2b। আমরা একটু চার্টটা দেখি, 2a, 2 এর পরবর্তী কি হবে 2b। আমাকে বলছে দ্বিতীয় পরবর্তী মানে কি আমার 2 এর পরে এই ঘর, এটা মানে দ্বিতীয় ঘর যেটা, তো 2 এর পরে 2b 2c, 2c হচ্ছে দ্বিতীয় পরবর্তী মান। আর যদি তুমি চাও এটা যোগ করে বের করতে পারো, দ্বিতীয় পরবর্তী মানে 2 যোগ। সো a প্লাস 2, এরপরে 2 যোগ করে কি হবে bc, আর 2 এর জায়গায় 2 2c, দ্বিতীয় পরবর্তী মান। সো এইভাবেও কিন্তু তোমাকে প্রশ্ন আসতে পারে। সো যেভাবে আসুক না কেন তোমরা সবভাবে এখন প্রিপেয়ার, আশা করি সবভাবে অ্যান্সার করতে পারবা। সো আজকের লেকচার থেকে কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাকে জানাও। আচ্ছা, সো এখন এই যোগগুলাকে হচ্ছে কিন্তু আরো অনেকভাবে যোগ করা যায়, মানে ডেসিমাল বাইনারি অক্টাল যে যোগগুলো তোমরা শিখলা এগুলো কিন্তু আরো কয়েকভাবে যোগ করা যায়। মানে এটার বেস ধরে বেস থেকে বিয়োগ করতে হয়, বেস থেকে বিয়োগ করে এরপরে অ্যান্সার করা যায়। হোপফুলি কলেজে ক্লাস যখন করবা স্যাররা হয়তো বা তোমাদেরকে ওইভাবেই দেখাবে। তবে এইটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে, মানে একদম আমরা রিয়েল লাইফের সাথে মিল রেখে রেখে কাজ করলাম। হ্যাঁ, যেমন ডেসিমালের 9 এর লিমিট শেষ তখন 10, অক্টালের 7 এর লিমিট শেষ তারপর হবে 10, তারপরে হেক্সাডেসিমালে এফ এর লিমিট শেষ তারপর হবে হচ্ছে 10। সো এইভাবে সকল জায়গায় তোমাদের কাজগুলোকে করতে হবে। ওকে, সো এইগুলো আমাদের টোটাল বিষয়। এখন তোমাদের আগামী ক্লাসে হচ্ছে একটা এক্সাম হবে, আমি সেটা নিয়ে কথা বলবো। আগামী ক্লাসে তোমাদের এক্সাম হবে হচ্ছে আজকের লেকচারে যতটুকু করলাম এই লেকচার পর্যন্ত আমি এক্সামটা নিব। সো তোমরা
বাসায় বসে এই যে 3-4টা লেকচার হয়েছে আমাদের এই চ্যাপ্টারের উপর, 4টা লেকচার খুব ভালো করে প্র্যাকটিস করবা। বোর্ড কোশ্চেনও থাকবে, এমসিকিউ কোশ্চেনও থাকবে, মানে রিটেন পার্টও থাকবে, এমসিকিউ পার্টও থাকবে। হোপফুলি রিটেন এমসিকিউ পার্ট থাকলে হয়তো বা 20টা এমসিকিউ থাকতে পারে, আর রিটেন পার্টে হয়তো বা 1টা বা 2টা আমি সৃজনশীল দিতে পারি। 1 ঘন্টার এক্সাম হবে। আচ্ছা, এক্সামে জয়েন করার জন্য কিছু নিয়ম আছে, নিয়মটা এবার আমি তোমাদেরকে বলি। এক্সামের সময় যেহেতু আমাদের চেক করতে হবে যে তোমরা ঠিকভাবে এক্সাম দিচ্ছ কিনা, সো দ্যাটস ওয়াই হচ্ছে তোমাদের ক্যামেরা কিন্তু অন রাখতে হবে। তো সবাই মোবাইলটাকে এমন একটা জায়গায় রাখবা যেন তোমাদেরকে মানে তুমি যে লিখছো এটা যেন দেখা যায়। হ্যাঁ, মানে তোমার টেবিলটুকু যেন দেখা যায় বা তোমাকে দেখা যায়, তাহলে মানে তুমি বই টই যে দেখছো না এটা আমাদের প্রুফ হিসেবে এটা করতে হবে। আর হচ্ছে তোমাদের যে এমসিকিউ পার্টটা, এটা এক্সাম হবে একটা ফাইলে, আমরা একটা লিঙ্ক দিব, সেখানে তুমি যে এমসিকিউ মাল্টিপল চয়েস অপশন থাকবে, সেখান থেকে তোমরা মাল্টিপল চয়েস থেকে সিলেক্ট করে অ্যান্সারটাকে করবা। আচ্ছা, এখন অ্যান্সার লেখার পর অ্যান্সার কিভাবে সাবমিট করবা, এটা হচ্ছে প্রশ্ন। তোমাকে একটা লিঙ্ক দেওয়া হবে, যেই লিঙ্কটা একটা নির্দিষ্ট সময়, 1 ঘন্টার এক্সাম যেহেতু আমাদের এই 1 ঘন্টার সময় বাধা ধরে একটা লিঙ্ক দেওয়া হবে। তুমি এক্সামটা দিয়ে খাতাগুলোর ছবি তুলে সেটাকে পিডিএফ করে তারপর হচ্ছে সেইখানে আপলোড করে দিবা, সেই লিঙ্কে ডিরেক্ট আপলোড করে দেওয়া যাবে। হ্যাঁ, সেখানে আপলোড করে দিবা। ঠিক 1 ঘন্টা পরে কিন্তু লিঙ্কটা অফ হয়ে যাবে। তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট মাহাদি থাকবে সম্পূর্ণ ক্লাস জুড়ে, আগামী এক্সামটা ওই নিবে। সো আমিও থাকবো, বাট ও তোমাদেরকে অ্যাসিস্ট করবে মানে কিভাবে কি করতে হয়। তো যদি তোমার কোনো প্রবলেম হয় সেখানে তাকে প্রশ্ন করতে পারবা, আমাকেও প্রশ্ন করতে পারবা। বাট 1 ঘন্টার পরে মানে আমাদের টাইম লিমিটের পরে যদি তুমি সাবমিট করতে চাও, তখন কিন্তু খাতাটা আর সাবমিট হবে না। তাই তোমাদের টাইম লিমিট বোঝানোর জন্য, শেখানোর জন্য কিন্তু আমাদের এই ডিজিটাল সিস্টেমের এক্সিকিউশন আমরা করব। সো অবশ্যই ইন টাইম এক্সামগুলো, এক একটা সেন্সরের জন্য তুমি সর্বোচ্চ হয়তো বা 20 মিনিট সময় বা 22 মিনিট সময় পাবা। আর এই আইসিটিতে যেহেতু বেশিরভাগই ম্যাথ, এখানে ম্যাথ করলেই অ্যান্সার পাওয়া যায়, এখানে ফুল এত রচনামূলক লেখার কিছু নাই। ওকে, সো সেইভাবে তোমরা সলভ করবা, করে দেন তুমি খাতার ছবি তুলে পিডিএফ করে আমাদের ওইখানে লিঙ্ক যেটা দিব সেই লিঙ্কে যে আপলোড করে দিবা, তাইলেই হবে। আচ্ছা ত্রিদীপ, তুমি রেইজ হ্যান্ড করছো, বলো স্যার কি জানতে চাচ্ছো। তোমাদের রেগুলার টাইম একদম 9টা থেকে যে ক্লাস শুরু হয় না, এই রেগুলার টাইমে এক্সাম হবে, এখানে আগে পরে কোনো এক্সাম নেই, ঠিক আছে? 9টা থেকেই শুরু হবে এক্সাম। 9টা থেকে এক্সাম হয় না, মানে ক্লাস হয় না তোমাদের রেগুলার? 9টা বাজে যে ক্লাসটা হয় না না না, একদম ক্লাস টাইমটাতে, মানে সেদিন কোনো ক্লাস হচ্ছে না, সেদিন এক্সাম হচ্ছে শুধু 9টা থেকে। ওকে, আর এক্সামের যত প্রসেস, এটা এরকম একটা লিঙ্ক ওপেন হবে, সেখানেই তোমার যে গ্রুপ চ্যাটের মধ্যে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব, সেখান থেকে তুমি ভিডিওটা অন রেখে ক্লাসে থেকে ভিডিও অন রেখে এক্সাম দিবা, এবং সেখান থেকে লিঙ্কে যে তুমি আপলোড করবা সবকিছু। বইটা নিয়ে বসতে হবে তো স্যার। তোমরা যেটা করবা, হ্যাঁ যাদের কাছে আছে তাহলে তারা একটা কাজ করবা, বইয়ের পিছনে সৃজনশীল পার্টে যাও, 3.1 এই চ্যাপ্টারটা যে শেষ হবে, শেষের পরে দেখবে অনেকগুলো এমসিকিউ আছে, সৃজনশীল আছে। তো তোমরা সৃজনশীল পার্টে যাবা, যে এখান থেকে প্র্যাকটিস করবা। এখানে পরিপূরক এই টপিকসটা আমরা পড়াই নাই, যোগের মাধ্যমে বিয়োগ এই টপিকস আমরা পড়াই নাই। ওকে, পরিপূরক, যোগের মাধ্যমে বিয়োগ এগুলো হচ্ছে একই ধরনের ম্যাথ হয়, সেগুলো আমরা পড়াই নাই, এছাড়া আমরা সবগুলোই পড়াইছি। সো তোমরা ওখান থেকে প্র্যাকটিস করবা। যদি কোনো প্রবলেম থাকে, তোমরা কি কেউ করছো ইতিমধ্যে প্র্যাকটিস? কেউ হয়তো করো না, এত সময় আবার আমাদের নাই নাকি স্যার? আচ্ছা, প্র্যাকটিস না করলে তো সমস্যা। বলে দিচ্ছি মানে প্রশ্ন কি ধরনের হয়, আমি কিছু প্রশ্নের প্যাটার্ন তোমাদেরকে বলে দিই। ধরো তোমাকে বললো যে রাফি, কাজল আর সৈকত এই 3জন তাদের ফ্রেন্ড নাবিলার জন্য গিফট কিনতে গেল। এখন সে যখন গিফট কিনতে গেল, এক একজন ধরো এক এক রকম অ্যামাউন্টের গিফট কিনছে। কেউ কিনছে 20 টাকার, ডেসিমালে আছে। কেউ কিনছে 28 টাকার, এটা আছে অক্টালে, সরি 27 টাকার, এটা আছে অক্টালে। আবার বললো যে কেউ কিনছে হচ্ছে 1 টাকার, এটা আছে হেক্সাতে। এখন তোমাকে বললো তারা সর্বমোট কত টাকার গিফট কিনছে তা নির্ণয় করো। এই ধরনের যদি প্রশ্ন হয় যে তারা সর্বমোট কত টাকার গিফট কিনছে, তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবা? তো প্রথম বিষয় হচ্ছে, 3টা তো 3 ইউনিটে, 3টাকে তো একসাথে যোগ করা যাবে না। আমি যদি বলি যে 2টা আপেল আর 3টা কমলা যোগ করলে কয়টা আপেল হয়, এটা কি যোগ করতে পারবা তোমরা? অবশ্যই কিন্তু পারবা না, কারণ 2টা আপেল আর 3টা কমলা তো যোগ করা যায় না, তাই না? তাহলে তুমি কি করতে পারবা? দেখো, এটা তো ডেসিমালে আছে, আমরা যেহেতু ডেসিমাল পদ্ধতিতে কাজ করি, আমাদের জন্য হিসাব নিকাশ করা সহজ ডেসিমালে। এটা ডেসিমালে আছে। যেটা অক্টালে আছে এটাকে তোমরা
ডেসিমেলে কনভার্ট করবে। আমরা জানি অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হয়। আবার যেটা হেক্সা আছে, হেক্সা থেকে তোমরা ডেসিমেলে কনভার্ট করবে। সো সেটাও তোমরা জানো। সো এখানে একটা ডেসিমেল নাম্বার পাবা অক্টালের জন্য, 27-এর জন্য, 1 হেক্সা ডেসিমেলের জন্য একটা ডেসিমেল নাম্বার পাবে। তারপরে কাজ কি হবে, এই 3টা ডেসিমেলকে জাস্ট যোগ করে দিবা, যোগ করে দিলেই কাজ শেষ। সো তখন একটা অ্যান্সার আসবে, সেটা আসবে কি একটা ডেসিমেল অ্যান্সার আসবে যোগ করে দিলে। সো তারা সর্বমোট এত টাকার গিফট কিনছে, তখনই তোমরা ইজিলি বলতে পারবে। আবার যদি বলে যে তাদের যে সর্বমোট কত টাকার গিফট কিনছে, এই ক্রয় মূল্যটা তুমি অক্টালে দেখাও, তাহলে তুমি ডেসিমেল থেকে অক্টালে ট্রান্সফার করতে পারো বা হেক্সা থেকে ট্রান্সফার করতে পারো, যেটাতে বলবে সেটাতে ট্রান্সফার করবা বা কনভার্ট করবা। ওকে, চেষ্টা করবা যে ইউনিটে তোমাকে যোগফল নির্ণয় করতে বলবে, মানে দেখাতে বলবে ফলাফল, সেই ইউনিটে যেন যোগ করো। যদি বলে যে এটা ফলাফলটা অক্টালে দেখো, তাহলে আর ডেসিমেলে নেওয়ার দরকার নাই, অক্টালে তো একটা আছেই। ডেসিমালকে অক্টালে নিয়ে যাবা, হেক্সাকে অক্টালে নিয়ে যাবা, নিয়ে যেয়ে 3টাকে অক্টালে যোগ করবা, বিকজ তোমরা এখন অলরেডি অক্টাল যোগ জানো। ওকে, সো সেটাকে অক্টালে যোগ করবা। যদি তোমাকে বলে যে এই ফলাফল 3টার যোগফলকে হেক্সাডেসিমেলে দেখাও, তো তুমি কি করবা, অলরেডি একটা হেক্সাতে আছে, বাকি 2টাকে হেক্সাতে নিবা, কনভার্টের নিয়ম জানো, আগেই 12টা নিয়ম আমরা শিখছি। দেন 3টাকে যোগ করলে যোগফলটা বের হয়ে আসবে। ওকে, এইভাবে হচ্ছে তোমরা যোগ করবা। আচ্ছা, এটা গেলো এক ধরনের প্যাটার্ন প্রশ্নের। আরেকটা বলতে পারে যে ধরো সাকিব রান করছে হচ্ছে 27 রান করছে এবং মুশফিক রান করছে 54, বললো যে তাদের মধ্যে কে বেশি রান করছে। এখন এটার কোন পদ্ধতিতে আছে, পদ্ধতি তো দেওয়া নাই। সো যদি কখনো তোমাদের বেস দেওয়া না থাকে, যদি হিন্টসও দেওয়া না থাকে, ধরো এখানে হিন্টস যদি থাকতে পারতো যে এটা অক্টাল পদ্ধতিতে 27, হিন্টস দেওয়া থাকতে পারে, সরাসরি এইভাবে বেস না দিয়ে হিন্টস বলতে পারে, বাংলায় লিখে অক্টালে আছে 27, এইভাবে যদি না বলা থাকে, দ্যাট মিনস তুমি এটাকে কনসিডার করবা যে এটা হচ্ছে ডেসিমেলে বলা আছে। যখনই ভিত্তি দেওয়া না থাকবে বা হিন্টস দেওয়া না থাকবে, তোমাকে ধরে নিতে হবে এটা একটা অক্টাল। ওকে, তখন তুমি এটাকে নর্মালি অক্টালে তখন তুমি কনসিডার করবে এটা হচ্ছে একটা ডেসিমাল, মানে আমাদের রেগুলার ভাষা। সো তুমি সেই রেগুলার ভাষাটাকে যোগ করবা, মানে 7 আর 4 11, নর্মালি যেভাবে যোগ করো সেটা যোগ করবা। যদি তোমার যোগফল জানতে চাই আর বিয়োগফল জানতে চাই, নর্মাল যে বিয়োগ সেই বিয়োগটা করবা। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রসেস। সো আশা করি যত ধরনের রূপান্তর সেগুলো থেকে প্রশ্ন আসলে পারবা। এবং এখানে যে কিছু ডিফারেন্ট টাইপের প্রশ্ন সেগুলো বললাম, তোমরা এখন বাসায় বসে বসে কাজ হবে, আগামীকাল সময় আছে, যে প্রবলেমগুলা বইয়ের যে পিছন যে সৃজনশীল, এই সৃজনশীলগুলোকে চেক করে প্রবলেম বের করবা, বের করে এগুলোর সলিউশনগুলো নিজেরা নির্ণয় করবা। আর যেখানে প্রবলেমে আটকে যাবা সেগুলা তুমি আমাকে গ্রুপে বলতে পারো যে স্যার এখানে কি হবে, আমি ওভার দ্য ভয়েস কল বা ওভার দ্য ভয়েস টেক্সট, ভয়েস মেসেজের মাধ্যমে আমি চেষ্টা করবো তোমাদেরকে এটা সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর গ্রুপ ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। যদি কেউ প্রবলেম দেয়, শুধু আমার আশায় বসে না থেকে অন্যরাও চেষ্টা করবে যে তুমি পারো কিনা, তুমি পারলে সেটা তুমি সলভ করে দিলা, তাহলে কি তোমারও সেই এক্সপিরিয়েন্সটা বাড়লো, প্রবলেম সলভিং এর এক্সপিরিয়েন্স বাড়লো, ঠিক আছে? তো এই কাজটা সবাই করবা। তো আজকের জন্য এ পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থেকে জিজ্ঞেস করতে পারো। নেই স্যার। আচ্ছা, আজকের ক্লাসের পরে আগামীকালকের মধ্যে তোমাদের গ্রুপে একটা ফর্ম, 2টা ফর্ম দেওয়া হবে। একটা ফর্ম হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফর্ম, সেটা এখনো তোমাদের ফিল আপটা হয় নাই, সো ওই ফর্মটা তোমরা ফিল আপ করবা। আর একটা ফর্ম থাকবে হয়তো রিভিউ ফর্ম বা ফিডব্যাক ফর্ম, সো এটা আমাদের অথরিটি থেকে এগুলো তোমাদেরকে দিবে। সো তোমরা হচ্ছে এই ফর্ম 2টাকে ফিল আপ করে ফেলবা। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই আশা করি অ্যাড আসো, ফেসবুক গ্রুপে অ্যাড আসো, 2 জায়গায় দিয়ে দেওয়া হবে। সো এই ফর্ম 2টাকে ফিল আপ করে ফেলবা, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।